প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা নাইট্রোজেন ফ্যামিলির নাইট্রোজেন সহ বিভিন্ন এলিমেন্টসের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা নাইট্রোজেন ফ্যামিলির মধ্যে লিডিং এলিমেন্ট যেটি বলি আমরা নাইট্রোজেন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আজকে কি আলোচনা করব সেগুলো একটু দেখে নেই। নাইট্রোজেন ফিক্সেশন এবং নাইট্রোজেন হাইড্রাইডস। নাইট্রোজেন ফিক্সেশনস, এটি যদি বাংলা করা হয় এটি হলো নাইট্রোজেনকে যৌগ রূপে আবদ্ধকরণ, অর্থাৎ নাইট্রোজেনকে অন্যান্য মৌলের সাথে যুক্ত করে যৌগে পরিণত করে যদি আবদ্ধকরণ করা হয়, তা তোমার যৌগে পরিণত করে সংরক্ষণ করা হয়, সেটিকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। আমরা আবার বলছি যে বায়ুমণ্ডলের এই নাইট্রোজেনকে আমরা জানি বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন রয়েছে। এই বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে বিভিন্ন মৌলের সাথে যুক্ত করে যৌগে পরিণত করে আবদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। এই নাইট্রোজেন ফিক্সেশন এই প্রক্রিয়াটি দুইভাবে সংগঠিত হতে পারে। একটি হলো প্রাকৃতিক উপায়ে, আরেকটি হলো কৃত্রিম উপায়ে। তাহলে আমরা নাইট্রোজেন ফিক্সেশন এটি দুইটি উপায়ে, there are two ways. Number one, natural process. Number two, artificial process. প্রথমে আসি আমরা ন্যাচারাল প্রসেস, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে কিভাবে এই নাইট্রোজেন ফিক্সেশন ঘটে থাকে। সাধারণত লিগুমিনাস গোত্রের যে কিছু উদ্ভিদ, অর্থাৎ সিম জাতীয় উদ্ভিদ, সেই সিম জাতীয় উদ্ভিদের শিকড়ে এক ধরনের গুটি থাকে যাকে বলা হয় নোডিউল। সেইখানে এক ধরনের সিমবায়োটিক জীবাণু বসবাস করে, যেগুলো বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে তাকে উদ্ভিজ্জ প্রোটিনে পরিণত করতে পারে এবং নাইট্রোজেনের যৌগে পরিণত করে তাকে আবদ্ধ করে রাখে। এইটিকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে প্রথমে আসি ন্যাচারাল প্রসেস। নাম্বার ওয়ান, এখানে দেখো বাই মাইক্রো অর্গানিজম at leguminous plant Number two, electric discharge. তাহলে আমরা এই যে প্রথমে আমরা যেটা বললাম সেটি হলো মাইক্রো অর্গানিজমের মধ্যে যেগুলো লিগুমিনাস গোত্রের উদ্ভিদ, সেই উদ্ভিদগুলো সরাসরি বায়ুমণ্ডলে তাদের শিকড়ের মধ্যে এক ধরনের গুটি থাকে, সেটিকে বলা হয় নোডিউল। এই নোডিউলের মধ্যে এক ধরনের সিমবায়োটিক জীবাণু থাকে। সেই জীবাণুগুলো বায়ুমণ্ডলে সরাসরি নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনকে তারা আবদ্ধ করে প্রোটিনে পরিণত করে। এটি বলা হয়, এটি হলো জীবাণু দ্বারা
প্রত্যক্ষভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে সংরক্ষণ অর্থাৎ ফিক্সেশন। নাম্বার 2 যেটা আমরা আলোচনা করব সেটি হলো বিদ্যুৎ ক্ষরণ মানে ডিসচার্জ দ্বারা। তোমরা জানো যে যখন বজ্রপাত হয়, বজ্রপাতের সময় আমরা দেখি যে আলোকচ্ছটা সৃষ্টি হয় এবং সেখানে একটা বিশাল শব্দও হয়। এই যে আলোকচ্ছটা সৃষ্টি হয় সেখানে অত্যধিক তাপ উৎপন্ন হয়। এই তাপে অর্থাৎ সেখানে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাপ সৃষ্টি হয়। সেই তাপে প্রথমে বায়ুমণ্ডলের নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে প্রথমে নাইট্রিক অক্সাইড গঠন করে। এটা আমরা একটু বিক্রিয়ার মাধ্যমে লিখব, তাহলে বুঝতে পারবে। ইলেকট্রিক ডিসচার্জ প্রসেস, এটা দেখো বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেনের সাথে ইলেকট্রিক ডিসচার্জ এটি বজ্রপাতের সময় ঘটে, সেটি হলো 300 ডিগ্রি সেলসিয়াস। 300 ডিগ্রি সেলসিয়াসে এটি নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই নাইট্রিক অক্সাইড বায়ুমণ্ডলের নিচের স্তরে এসে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পরবর্তীতে বায়ুমণ্ডলের আরো নিচের স্তরে বায়ুর অক্সিজেন এবং পানির সাথে যুক্ত হয়ে সে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এই যে নাইট্রিক অ্যাসিড, সেই নাইট্রিক অ্যাসিড এটি বাষ্প, এই নাইট্রিক অ্যাসিড বাষ্প বায়ুমণ্ডলের যখন বৃষ্টি হয় সে বৃষ্টির পানির সাথে মিশে এটি আমরা বলি একুয়াস, হ্যাঁ, সে পানির সাথে মিশে নাইট্রিক অ্যাসিড রূপে সে বায়ুমণ্ডল থেকে মাটিতে পতিত হয়। এখানে খেয়াল করো, এই যে নাইট্রিক অ্যাসিড এটি অ্যাসিড বৃষ্টির মাধ্যমে হয়ে থাকে। এই নাইট্রিক অ্যাসিড বায়ুমণ্ডলের ক্ষারীয় আস্তরণ দ্বারা শোষিত হয়। বায়ুমণ্ডলের ক্ষারীয় আস্তরণ বলতে কি বোঝায়? আমরা জানি মাটি হলো চুনাপাথর বা চুনের সমন্বয়ে গঠিত একটি ক্ষারীয় পদার্থ। চুন অথবা চুনাপাথরের সাথে ক্যালসিয়াম কার্বনেট, এখানে দেখে নাও, নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেটে পরিণত হয়। এখানে ক্যালসিয়াম নাইট্রেট হবে আর পানি উৎপন্ন হবে। ঠিক একইভাবে ক্যালসিয়াম কার্বনেটের সাথেও ক্যালসিয়াম নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড আর পানি, এই যে নাইট্রেটে পরিণত হয়, এই যে নাইট্রেট লবণ, এই নাইট্রেট সল্টস এটি আয়নিত অবস্থায় থাকে, নাইট্রেট আয়ন হিসেবে থাকে, যেটি উদ্ভিদ তার মূলরুমের মাধ্যমে শোষণ করে। এই নাইট্রেট আয়নটাকে খনিজ লবণ হিসেবে সে শোষণ করে, তাকে তারা তখন আমিষ বা প্রোটিনে পরিণত করে। এইভাবে প্রাকৃতিক উপায়ে এই বায়ুমণ্ডলের নাইট্রোজেন বিভিন্ন যৌগ হিসাবে সংরক্ষিত হয়, অর্থাৎ আবদ্ধ হয়। এটিকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। এই যে নাইট্রেট আয়ন, এই নাইট্রেট আয়ন উদ্ভিদ সেটিকে আবার আমিষ বা প্রোটিনে পরিণত করে। যখন উদ্ভিদ আবার মরে যায় বা পচে যায়, তখন সেখানে এক ধরনের ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে। সেই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া তাকে আমিষ বা প্রোটিনকে আবার নাইট্রেট আয়নে পরিণত করে। সেই নাইট্রেট আয়ন আবার বায়ুমণ্ডলে চলে আসে, অর্থাৎ মাটিতে চলে আসে, সেগুলো আবার বাহিত হয়। এইভাবে একটা চক্র চলতে থাকে, সেটিকে বলা হয় নাইট্রোজেন চক্র। কৃত্রিম উপায়ে আমরা এবার দেখব কৃত্রিম উপায়ে নাইট্রোজেন ফিক্সেশন। আবার বলছি যে নাইট্রোজেন ফিক্সেশনটি কি? নাইট্রোজেনকে অন্যান্য মৌলের সাথে যুক্ত করে কোনো যৌগে পরিণত করে তাকে আবদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। আমরা এবার দেখব কৃত্রিমভাবে, অর্থাৎ আর্টিফিশিয়াল প্রসেসে, আর্টিফিশিয়াল ওয়েতে কিভাবে নাইট্রোজেনটা ফিক্সেশন হয়ে থাকে। সেখানে আমরা দেখব যে হেবার বস পদ্ধতি। আমরা জানি হেবার বস পদ্ধতিতে
বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে ব্যবহার করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপাদন করা হয়, যেটি শিল্পক্ষেত্রে ইউরিয়া প্রস্তুতিতে ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়। এই যে হেবারবস পদ্ধতিতে, হেবারবস পদ্ধতিতে এখানে দেখো হেবারবস প্রসেস, এই যে হেবারবস প্রসেসে বায়ুমণ্ডলের এই নাইট্রোজেন কিভাবে তৈরি করা হয়, এটি বায়ুমণ্ডলের নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত করে এখানে একটা সুইটেবল কন্ডিশন লাগে। সেখানে তোমরা জানো যে 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 200 থেকে 250 অ্যাটমসফেরিক প্রেসার, তখন এটি অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়। এটি হলো হেবারবস পদ্ধতিতে তোমার এখানে আমরা যদি ফাইন পাউডার অফ আয়রন, এটা ক্যাটালিস্ট, আয়রন চূর্ণ ব্যবহার করি। আয়রন চূর্ণ, এই যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে একত্রিত করে যদি তোমার অনুকূল তাপমাত্রা 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 থেকে 250 অ্যাটমসফেরিক চাপে আয়রন চূর্ণ প্রবাহকের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, তাহলে দেখা যায় যে সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এটি একটি পদ্ধতি। আরেকটি হলো সায়ানামাইড পদ্ধতি। সায়ানামাইড পদ্ধতিটা হলো ক্যালসিয়াম কার্বাইড এর সঙ্গে বায়ুস্থ নাইট্রোজেনকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে সেখানে ক্যালসিয়াম সায়ানামাইড রূপে এটা নাইট্রোজেনটি আবদ্ধ হয়। সেখানে আমরা একটু দেখে নিই সায়ানামাইড পদ্ধতি। নাম্বার 1, নাম্বার 2, সায়ানামাইড প্রসেস। এটি হলো ক্যালসিয়াম কার্বাইডকে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের সাথে যুক্ত করে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা তাকে উত্তপ্ত করি, তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড তৈরি হবে। ক্যালসিয়াম সায়ানামাইড, এটা দেখো এই যে ক্যালসিয়াম সায়ানামাইড তৈরি হলো, আর হলো কার্বন। এটি নাইট্রোজেনের একটি কম্পাউন্ড। এরপরে হলো আমরা বিভিন্ন মেটালের সাথে তাকে যুক্ত করে তাকে আবদ্ধ করতে পারি। সেটি হলো যেমন নাইট্রাইট ফর্মেশন। যে কোনো এখানে দেখো মেটাল নাইট্রাইট ফর্মেশন, এখানে দেখো নাইট্রাইট ফর্মেশন প্রসেস, নাইট্রাইট ফর্মেশন প্রসেস। নাইট্রাইট ফর্মেশনে আমরা যদি দেখি ম্যাগনেসিয়ামকে নাইট্রোজেনের সাথে যুক্ত করে ম্যাগনেসিয়াম নাইট্রাইট রূপে তাকে আমরা আবদ্ধ করতে পারি। ঠিক একইভাবে ক্যালসিয়ামকে নাইট্রোজেনের সাথে যুক্ত করে ক্যালসিয়াম নাইট্রাইট হিসেবে তাকে আবদ্ধ করতে পারি। ঠিক অ্যালুমিনিয়ামকেও অ্যালুমিনিয়াম নাইট্রাইট হিসেবে আবদ্ধ করা যায়। সেটি কি দেখো যে অ্যালুমিনিয়াম নাইট্রোজেন, সেটিও অ্যালুমিনিয়াম নাইট্রাইট হিসেবে সে আবদ্ধ হতে পারে। এটি হলো নাইট্রাইট ফর্মেশন। এরপরে যেটা হলো ইলেকট্রিক্যাল আর্ক প্রসেস। সেক্ষেত্রে ওই যে তোমার যেটি বজ্রপাতের সময় ঘটে, ঠিক একই রকমে আমরা যদি নাইট্রোজেন হাইড্রোজেনকে নিয়ে তার মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ করায় বৈদ্যুতিক এখন ইলেকট্রিক আর্ক প্রসেস করি, হ্যাঁ, সেক্ষেত্রেও দেখা যায় যে নাইট্রোজেন এবং অক্সিজেন একত্রিত হয়ে প্রথমে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় এবং নাইট্রিক অক্সাইড পরবর্তীতে নাইট্রোজেন এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। আমরা একটু দেখি ইলেকট্রিক আর্ক প্রসেস। নাম্বার 4, ইলেকট্রিক আর্ক প্রসেস। এখানে দেখে নাও
যে ওই যে নাইট্রোজেন এবং অক্সিজেনকে যদি আমরা কি করি, ইলেকট্রিক আর্কের মাধ্যমে একটা টেম্পারেচার যদি 300 ডিগ্রি সেলসিয়াস কৃত্রিম উপায়ে করে থাকি, সেক্ষেত্রে আমরা নাইট্রিক অক্সাইড পাবো। এই নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড পরবর্তীতে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হবে। নাইট্রোজেন ডাইঅক্সাইডকে আমরা পানিতে এবং অক্সিজেনের সাহায্যে সেটাকে আবার নাইট্রিক অ্যাসিডে পরিণত করতে পারি। এটিও একটি তোমার কৃত্রিম পদ্ধতি, কৃত্রিমভাবেও সেটি করা যেতে পারে। এটি হলো নাইট্রোজেনকে বিভিন্ন যৌগে পরিণত করে তাদের আবদ্ধকরণ প্রক্রিয়া বা নাইট্রোজেন ফিক্সেশন। শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আসব নাইট্রোজেন এর হাইড্রাইড সমূহ। হাইড্রাইড সমূহ এখানে 3টা হাইড্রাইড আছে, আমরা সবগুলো আলোচনা করতে পারবো না, আমরা একটি নিয়ে আলোচনা করব। একটি তার যেমন আমরা দেখে নিই নাইট্রোজেন হাইড্রাইডস কোনগুলো। সেগুলো হলো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে যে সকল যৌগসমূহ তৈরি করে তাদেরকে বলা হয় নাইট্রোজেন হাইড্রাইডস। যেমন দেখে নাও নাইট্রোজেন হাইড্রাইডস, নাইট্রোজেন হাইড্রাইডস নাইট্রোজেন হাইড্রাইডস নাম্বার 1 হলো অ্যামোনিয়া, নাম্বার 2 সেটি হলো হাইড্রাজিন H2N NH2, এটি আমি বলছি হাইড্রাজিন, এটি তো তোমরা জানো এটি অ্যামোনিয়া, এটা হাইড্রাজিন। হাইড্রাজিন এখানে দেখো আরেকটি হলো হাইড্রোজোয়িক অ্যাসিড HN3, এটি হলো হাইড্রোজেন বা হাইড্রোজেন অ্যাজাইড। হাইড্রোজেন অ্যাজাইড এটিও বলতে পারি আমরা হাইড্রোজেন অ্যাজাইড, অথবা এটির আরেকটি নাম হলো হাইড্রোজোয়িক অ্যাসিড। হাইড্রোজোয়িক অ্যাসিড, কারণ এখানে একটি হাইড্রোজেন সে রিপ্লেসেবল হাইড্রোজেন থাকে। তাহলে এটি হলো, এটি তোমরা জানো এটি হলো অ্যামোনিয়া। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে 3টি হাইড্রাইডস অ্যামোনিয়া, হাইড্রাজিন এবং তোমার কি তৈরি হলো হাইড্রোজেন অ্যাজাইড। এখানে আমরা বলছি এটা অ্যাজাইড গ্রুপ, এটা নাইট্রো মানে এখানে আমরা দেখাবো তার যেমন স্ট্রাকচারটা হবে তখন আমরা দেখতে পারবো হাইড্রোজেন অ্যাজাইড বা এটাকে হাইড্রোজোয়িক অ্যাসিড বলে। এই 3টি হলো হাইড্রাইডস। আজকে আমরা শুধু অ্যামোনিয়া নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আসি যে অ্যামোনিয়া, আমরা ব্যাপকভাবে এর নাম ছোট ক্লাস থেকে জেনে আসছি। অ্যামোনিয়া একটি গ্যাস। এই যে গ্যাসটি এটি কিভাবে তৈরি করা হয়, একটি বায়ুমণ্ডলে খুব কম পরিমাণে এর উপস্থিতি আছে। হ্যাঁ, এটি আমরা বিভিন্ন সার কারখানায় প্রস্তুত হতে দেখি অ্যামোনিয়া গ্যাস। এই যে অ্যামোনিয়া, নাইট্রোজেন হাইড্রাইড অ্যামোনিয়ার কিভাবে তৈরি হয় সেটি হলো অ্যামোনিয়া অণুতে, তোমরা নিচের ক্লাস থেকে জানো এটি একটি sp3, এখানে নাইট্রোজেনের sp3 হাইব্রিডাইজেশন ঘটে, অর্থাৎ এই গঠনটি চতুস্তলকে হওয়ার কথা, কিন্তু এটি ত্রিকোণ ভূমি বিশিষ্ট পিরামিড। এখানে ত্রিকোণ ভূমি বিশিষ্ট পিরামিড, এখানে একটি লোন পেয়ার থাকার কারণে এর এই যে বন্ধন কোণ 100 কি, এটা দেখো 7 ডিগ্রি, 109.5 ডিগ্রি না হয়ে এটা আমরা বলছি এটা sp3 হাইব্রিডাইজড, অর্থাৎ sp3 সংকরণের মাধ্যমে এটি তৈরি হয়। সেখানে একটি sp3, যেটি আমরা একটু দেখে নেই যে নাইট্রোজেন যখন ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2px1 2py1 2pz1, এটি যখন হাইব্রিডাইজেশনে যায় তখন এই 4টি অর্থাৎ একটি s এবং 3টি p মিলে sp3 সংকরীকরণ হাইব্রিডেশন হয়। সেক্ষেত্রে দেখো sp3 2 sp3 1 sp3 1 sp3 1, তাহলে দেখা যাচ্ছে 3টি sp3 তে 1 আর একটা sp3 হলো এটি এরকম
এটি এটি ধরো এটি লোন পেয়ার, আর এখানে একটি ইলেকট্রন আছে, এখানে একটি ইলেকট্রন, এটি হলো এই সবগুলো হলো sp3। তাহলে একটি sp3 কি তোমার ফিল্টার, অর্থাৎ এখানে এটি এটি নন বন্ডিং ইলেকট্রন, এটা বন্ডিং এ যায় না, এটি লোন পেয়ার বলছি আমরা। আর এইটি আরেকটি কয়টি তোমার তিনটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে, হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে যুক্ত হয়ে এই অ্যামোনিয়া অণুটি গঠিত হয়। ফলে এর বন্ধন কোণ অ্যাঙ্গেল, এটি যেটি লিখলাম আমরা HNH, এই যে বন্ধন কোণটি হলো 107 ডিগ্রি। এটি এটি পরিপূর্ণ চতুস্থলক নয়, এটি একটি বিকৃত চতুস্থলক, অর্থাৎ মানে এখানে টু টাইপস অফ রিপালশন ইজ প্রেজেন্ট হেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আর হলো বন্ড পেয়ার রিপালশন। According to Besper theory, BSEPR theory, you know, BSEPR theory, lone pair repulsion is greater than lone pair bond pair repulsion is greater than bond pair repulsion। তো bond pair repulsion টা হলো সবচেয়ে কম। তাহলে এখানে there are two types of, একটা lone pair repulsion, আর একটা হলো বন্ড পেয়ার। এই যে দেখো, এই যে একটা রিপালশন, এটা বন্ড পেয়ার রিপালশন, এটা বন্ড পেয়ার রিপালশন, আর এই রিপালশনটা হলো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। এটি হলো বন্ড পেয়ার রিপালশন। সো বন্ড পেয়ার রিপালশন যেহেতু লেস অ্যামাউন্ট, আর লোন পেয়ার রিপালশন যেহেতু বেশি, ফলে কি হয়, এটি এই ত্রিকোণ এখানে দেখো এইটাকে এদেরকে বন্ড পেয়ারের এই তোমার ইলেকট্রনগুলোকে চাপিয়ে দেয়, বিকর্ষণ করে চাপিয়ে দেওয়ার কারণে যে তোমার রেগুলার যে অ্যাঙ্গেলটি ছিল, যেটি হওয়ার কথা টেট্রাহেড্রালের ক্ষেত্রে, সেটি হলো 109 ডিগ্রি 28 মিনিট, সেটি না হয়ে একটু কমে গিয়ে বিকৃত হয়ে সেটি তোমার এই বিকর্ষণের কারণে 107 ডিগ্রিতে পৌঁছায়। ফলে এইটি আর নিয়মিত আকৃতির চতুস্থলক থাকে না, অর্থাৎ টেট্রাহেড্রাল থাকে না, সেটি তখন একটি বিকৃত চতুস্থলক আমরা বলতে পারি। সেটিকে বলা হয় কি ত্রিকোণ ভূমি বিশিষ্ট পিরামিড বা ট্রায়াঙ্গুলার পিরামিডাল শেপ এটি তৈরি হয়। এটি হলো অ্যামোনিয়ার গঠন। এবার আমরা দেখব এই যে অ্যামোনিয়া গ্যাস এর প্রস্তুতি, এটিকে আমরা পরীক্ষাগারে প্রস্তুত করতে পারি। পরীক্ষাগারে প্রস্তুতি সাধারণত বিশুদ্ধ একটা পদ্ধতি, যেখানে বিশুদ্ধ অ্যামোনিয়া পাওয়া যায়। আর এটি হলো বাণিজ্যিক পদ্ধতি, অর্থাৎ শিল্প পদ্ধতিতে আমরা বিভিন্ন উপায়ে অ্যামোনিয়াকে সংশ্লেষণ করতে পারি। আবার পরীক্ষাগারে আমরা অ্যামোনিয়া প্রস্তুত করতে পারি, ল্যাবরেটরি প্রসেস যেটা, সেটা আমরা আসি যে কোনো অ্যামোনিয়াম লবণকে যদি তোমার এই চুনের সাথে মিশানো হয় বা মানে এই কলি চুনের সাথে মিশানো হয়, সেটা হলো সেখানে এখান থেকে তোমার অ্যামোনিয়াটা বের হয়ে আসবে। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা যদি ল্যাবরেটরি প্রসেসে যাই, ল্যাবরেটরি প্রসেস দেখো, process for preparation of ammonia, নাম্বার 1 হলো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, একে যদি ক্যালসিয়াম অক্সাইড অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে মিশ্রিত করে উত্তপ্ত করা হয়, সেক্ষেত্রে অ্যামোনিয়াটা এখান থেকে তৈরি হয়ে আসে। সেটি হলো দেখো, এখানে যদি হিট দাও, এটা অ্যামোনিয়া তৈরি হবে, অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি তৈরি হবে। এটা অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইড আর কি পানি, উভয় ক্ষেত্রে একই উৎপাদ, অ্যামোনিয়াটা গ্যাস আকারে বেরিয়ে আসবে, বাকিগুলো লিকুইড হিসেবে থেকে যাবে। এটি হলো এই যে অ্যামোনিয়া পদ্ধতি, এটি পরীক্ষাগারে তৈরি করা হয়। আমরা এবার একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখব যে পরীক্ষাগারে কিভাবে এটি তৈরি করতে পারে। এটি দেখো, প্রথমে একটি মোটা আকারের টেস্ট টিউব নিবে, যেটাকে আমরা এদের জন্য নির্ধারিত টেস্ট টিউব থাকে, এখানে মোটা আকারের পাইরেক্স কাচের তৈরি। এই টেস্ট টিউবের মধ্যে আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং চুন মিশ্রিত করে এটাকে এরকম কাট করে একটি স্ট্যান্ডের সাহায্যে
এটি কাট করে এটি এখানে বন্ধ থাকবে, এটি একটি স্ট্যান্ডের সাহায্যে এরকম কাট করে আমরা জুড়িয়ে নিব। হ্যাঁ, এটি দেখো এইটি স্ট্যান্ডের সাহায্যে এখানে জুড়িয়ে নিব। এরপরে এখানে আমরা হিট দেব। এখানে আমরা এখানে আছে ক্যালসিয়াম, এখানে নিয়ে নেব ক্যালসিয়াম অক্সাইড আর হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড এই ক্যালসিয়াম অক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ নিয়ে এটিকে আমরা হিট দেব। আচ্ছা, এখন এইখানে একটি নির্গম নল থাকবে। এই নির্গম নল দিয়ে অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে আসবে। বেরিয়ে এসে এটিকে আমরা সরাসরি সংরক্ষণ করব, এটিকে পরবর্তীতে আমরা বায়ুর নিম্নমুখী অপসারণ পদ্ধতিতে সংরক্ষণ করব। তবে এটিকে প্রথমে এর মধ্যে যেখানে যেগুলো জলীয় বাষ্প থাকবে বা সেগুলোকে শোষণ করার জন্য আমরা এখানে একটি উপর করা টেস্ট টিউবের মধ্যে, এখানে দেখো উপর করে একটি অংশে এরকম একটি নিচের দিক দিয়ে এখানে ক্যালসিয়াম অক্সাইড পূর্ণ থাকবে। এটি একটি চেম্বার, এখানে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ এখানে শুষ্ক চুন পূর্ণ টাওয়ার। এই টাওয়ারের মধ্যে দিয়ে এটিকে আমরা এদিকে নিষ্কাশন করব। তারপরে এই টাওয়ারের উপর দিয়ে সেটি এখানে দেখো এই টাওয়ারের উপরের অংশে একটি নির্গম নল দিয়ে সে এই অ্যামোনিয়াটা এখানে থাকবে শুষ্ক চুন, অর্থাৎ এখানে যদি ড্রাই স্ল্যাকেড লাইম অর কুইক লাইম এর একটা লেয়ার থাকবে। এই লেয়ার পার হয়ে সেটি গ্যাস আকারে এখানে যত পানি টানি থাকে সেগুলো শোষিত হয়ে যাবে। তারপরে এইটা পরবর্তীতে পানির মানে তোমার বায়ুর নিম্নমুখী অপসারণ পদ্ধতিতে একটি গ্যাস জার এটাকে সংগ্রহ করবে। এটি হলো গ্যাস জার এটি গ্যাস জার। এই গ্যাস জারের মধ্যে এটা বায়ু নিম্নমুখী অপসারণ প্রক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাসটি শোষিত হবে, এখানে জমা হবে, সেটিকে আমরা সংরক্ষণ করব। এটিকে আমরা একটি স্ট্যান্ডের মাধ্যমে এখানে ঝুলিয়ে রাখবো। তাহলে এইখানে দেখো এটি একটি স্ট্যান্ড, এটি একটি স্ট্যান্ডের মাধ্যমে ঝুলিয়ে রাখলাম। এখানে যেটা হবে যে এই যে অ্যামোনিয়া গ্যাস যাবে আর বায়ু আস্তে আস্তে এখানে এটাকে বলা হয় তোমার বায়ুর নিম্নমুখী অপসারণ, ডাউনওয়ার্ড। এখানে দেখো ডিসপ্লেসমেন্ট অফ এয়ার। তাহলে এটা কি লিখবে, ওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার। এর মাধ্যমে এখানে অ্যামোনিয়া গ্যাসটি তোমার জমা হবে আর বায়ু নিচের দিক দিয়ে বেরিয়ে আসবে। এটি হলো যে আমরা এটিকে বলি ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার। হ্যাঁ, এর মাধ্যমে আমরা অ্যামোনিয়া গ্যাসটিকে গ্যাস জারে সংরক্ষণ করতে পারবো। এটি ছিল তার পরীক্ষাগার পদ্ধতি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে রাখবো। আগামী ক্লাসে আমরা অ্যামোনিয়ার শিল্প উৎপাদন, যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অফ দ্য প্রিপারেশন অফ তোমার অ্যামোনিয়া গ্যাস, এটি আমরা আগামী ক্লাসে পড়ব। ধন্যবাদ তোমাদের সবাইকে।